সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যি জেনে গেল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির অবস্থা খুবই খারাপ, চারিদিকে পুলিশ ঘিরে নিয়েছে। এর মধ্যেই ঋষি সিঁদুর পরিয়ে দিয়েছে উজিকে। আর এটা দেখার পরে বিশেষ করে ভানু আর তিমির বাবু দুজনেই চমকে যায়। ভানু বুঝতে পারে যেটা হলো সেটা ঠিক হলো না। নিশা দুদিকই রক্ষা করতে পারল না। এরপরে উজি তো চুপচাপ বসে আছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ টেনশনে সব কিছু গুলিয়ে যাচ্ছে। একদিকে নিশা আসছে না, অন্যদিকে পুলিশ চলে এসেছে, তার মধ্যেই বাড়িতে চলে এসেছে ঐশী এসেই খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি ভাবতেও পারছি না আমার 12 কোটি টাকার গয়না এইভাবে চুরি হয়ে গেল। এই সব কিছুর পেছনে কে রয়েছে আমার জানাটা খুব দরকার। এই ঘটনা খুবই রেয়ার, কারণ আমি যেটা করেছিলাম সেটা অনেক চেষ্টা করে করেছিলাম। বিশেষ করে আমি এই কথাটা কাউকে জানতে পর্যন্ত দিইনি। তাহলে কে এই কাজটা করলো আমার জানাটা ভীষণ দরকার। নিহারিকা বলে, শান্ত হও ঐশী, আমরা সবাই আছি তোমার পাশে। যে এই কাজটা করেছে সে কোনোভাবেই পার পাবে না, তাকে পুলিশ ধরে ঠিকই শাস্তি দেবে। এর মধ্যেই ঋষি জ্যোতিকে অর্থাৎ উজিকে বলে, তুমি চিন্তা করো না জ্যোতি, আমি আছি তো, আমি তোমার দিদিকে ঠিক খুঁজে বার করব। তুমি আমাকে একটা কথা বলো, তোমার সাথে যখন তোমার দিদির লাস্ট দেখা হয়েছিল তখন তোমার দিদি তোমাকে কি বলেছিল, মানে তোমাদের কি কথা হয়েছিল? আর এটা যদি সত্যি সত্যি উজি ঋষিকে বলে দেয় তাহলে যে চরমতম ঘটনা ঘটতে চলেছে, তাই উজি ভাবে যেভাবেই হোক আমাকে কথাটা ঘুরিয়ে দিতে হবে। ঋষি আবারও জিজ্ঞেস করে যে কি কথা হয়েছিল। উজি তখন বলে, কেন, দিদির হারিয়ে যাওয়ার সাথে এখানকার কথার কি লিঙ্ক আছে? তখনই ঋষি বলে, না মানে জানলে আমার একটু সুবিধা হতো এই আর কি। উজি তখন বলে, আমি আমার দিদিকে খুঁজে পাচ্ছি না, দিদিকে খুঁজে বার করাটা খুব দরকার। যতক্ষণ না দিদি আসছে আমার যে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখনই ঋষি বলে, চিন্তা করো না, আমি তোমার দিদিকে খুঁজে বার করব, বললাম তো, যেভাবেই পারি না কেন। তখনই উজি ভাবে, আমার দিদির কোনো ক্ষতি হয়ে গেল না তো? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এর মধ্যেই পুলিশ চলে এসেছে, ঋষিকে খবর দেওয়া হয়। ঋষি এসে বলে, অফিসার আপনারা এসেছেন? অফিসার তখন বলে, হ্যাঁ আসতে তো আমাদেরকে হতোই। এই বিয়ের মণ্ডপে নাকি অসুস্থ হয়ে পড়ছে অনেকে, তার উপর আবার অনেকে নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। পুরো ব্যাপারটা তো দেখছি এখন অনেক বেশি ঘোটালা রয়েছে। তখনই শঙ্খ বলে, আচ্ছা আমি তো দেখেছিলাম ওই যে অচ্যুতানন্দ মহারাজ, উনি পুলিশের সাথে কথা বলে এখানেই পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করেছিল, তাহলে সেই প্রোটেকশন কোথায় গেল? অফিসার বলে, পুলিশি প্রোটেকশন কই, আমাদের কাছে তো কেউ যায়নি পুলিশি প্রোটেকশন নেওয়ার জন্য। কি বলছেন বলুন তো আপনারা, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। দুর্জয় তখন বলে, কেন, আমাদের বাড়িতে তো পুলিশ প্রোটেকশনে ছিল, তাহলে সেই পুলিশ কোথায় গেল? এর মধ্যেই উজি কথা বলতে থাকে। তিমিরবাবু বলে, না ভানু, এই রকমভাবে নিশার যাওয়াটা উচিত হয়নি। ও তো নিজে গিয়ে ফেঁসে গেছে, এবার আমাদেরকেও ফাঁসিয়ে দেবে। আমি কি এই বয়সে এখন জেল খাটবো? আমার তো একদমই ভালো লাগছে না। এদিকে আমার স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে। তখনই ভানু বলে, চুপ করুন তো, দেখতে পাচ্ছেন তো যে একজন বিয়ে হয়ে গেছে, আর সেই বিয়েটা হয়েছে এমন একজনের সাথে যে কিনা আমাদের শত্রু, তার ওপর আবার বড় বড় কথা বলছেন। চুপ করে বসুন। এ উজি, আমি কি বলবো বলতো নিশাকে, আমি আর পারছি না। তার মধ্যেই তখন অচ্যুতানন্দ মহারাজকে অর্থাৎ ভানুর ডাক পড়ে। ভানু তখন বলে, পুলিশ এসে গেছে, আমার যে খুব নার্ভাস লাগছে। তখনই উজি বলে, শোনো ভানুদা, তুমি যদি এখন দেখিয়ে দাও যে তুমি নার্ভাস হয়ে গেছো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখন কিন্তু কিছু বলা যাবে না, এখন কিন্তু আমাদের মনে সাহস রাখতে হবে। যতক্ষণ না দিদি আসছে ততক্ষণ আমরা বেফাস কিছু বলতে পারবো না, উল্টে সিচুয়েশন বাজে হয়ে গেলে সেটাকেও হ্যান্ডেল করতে হবে। এরপরেই সবাই মিলে চলে এসেছে। অফিসার বলে, শুনলাম আপনি নাকি পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করেছিলেন, তা কোন থানা থেকে? আপনি তো আমাদের কাছে যাননি। তখনই ভানু বলে, আমি যতদূর যা জানি সেই হিসেবে করেছিলাম। ওরা তো আমার কাছ থেকে 15,000 টাকাও নিল, 12,000 টাকা দিয়েছিলাম ওদেরকে আর কি, সব ব্যবস্থা করেছিল। এখন ওরা কারা সেটা তো বলতে পারবো না। তখন জ্যোতি বলা শুরু করে দেয় আর বলে, আপনারা কি শুরু করেছেন? আপনারা কি আমাদেরকে সন্দেহ করছেন? আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন আমরা কতটা টেনশনের মধ্যে আছি।
তারপর এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে আমাদেরকে? এরপরে ঋষি বলে, সত্যি তো, ওদেরকে কেন এই প্রশ্নগুলো করছেন? ওরা তো ওদের মতন সাধ্যমতো চেষ্টা করেছিল যাতে সব কিছু ঠিক থাকে। অফিসার, আপনি ওর দিদিকে, বিভাকে খুঁজে বার করুন যেভাবেই হোক না কেন। অফিসার বলে, আমরা তো চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তার মধ্যেই নিহারিকা বলে, আরে ওর দিদি এই বিয়ে বাড়িতে উপস্থিত নেই। আমি তন্ন তন্ন করে সব ঘর খুঁজে এসেছি, ওর দিদি কোথায় রয়েছে সেটা ওই জানে। তখনই নিহারিকাকে জ্যোতি বলে, আমার দিদি কোথায় যাবে? না না, আপনাদের কি মনে হয় বারবার একই প্রসঙ্গগুলো টেনে নিয়ে এসে কেন আমাদের অপমান করেন? আমাদের কি দোষ? আমরা তো সবাইকে বিশ্বাস করেছিলাম, তাদেরকে টাকা দিয়েছি, বিশ্বাস করেছি। এখন সেই বিশ্বাস থেকে যদি গন্ডগোল করে ফেলে তাহলে কি সত্যি আমাদের কিছু করবার আছে? আমরা তো আপনাদেরকেও বিশ্বাস করেছি। তখনই ঋষির মা শোভাদেবী বলে, একদম ঠিক কথা বলেছে জ্যোতি। জ্যোতিকে আর চিন্তা দিও না তোমরা, দেখছো মেয়েটার শরীর খারাপ করছে। এর মধ্যে সবাই মিলে একটা প্রশ্ন করে, তাহলে বিভা কোথায় গেল? বলতে বলতে নিশা চলে এসেছে, বাড়ির ভেতর থেকেই বেরিয়ে আসে। তার জন্যই তখনই ঋষির বাবা বলে, নিহারিকা, তুমি যে বললে তন্ন তন্ন করে খুঁজেছো, জ্যোতি তো বললো যে ওর দিদিকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, অথচ ওর দিদি বাড়িতেই রয়েছে, ঘরের মধ্যে থেকেই তো আসলো। এর মধ্যে নিহারিকা বলে, সেটাই তো বুঝতে পারছি না কি করে কি হলো। এরপর নিশা এসে বলে, জ্যোতি জ্যোতি আমি চলে এসেছি, তুই চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। এরপরেই ঋষির সাথে যে উজির বিয়েটা হয়ে গেছে তার জ্বলন্ত প্রমাণ সিঁদুর দেখে রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যায় নিশা। আর নিশাকে অজ্ঞান অবস্থায় দেখে উজি দিদি দিদি বলে চিৎকার করে ওঠে। সময় নষ্ট না করে সবাই মিলে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার বলে, ওরা শরীরে যে আঘাতগুলো রয়েছে সেগুলো খুবই ক্রিটিক্যাল, দেখে মনে হচ্ছে কেউ মেরেছে। পুলিশকে জানিয়েছেন তো? তখনই সবাই বলে, আরে বাবা হ্যাঁ, পুলিশ আমাদের সাথে ছিল, আপনি ট্রিটমেন্ট করা শুরু করুন। এরপর নিশার এই অবস্থা দেখে উজির অবস্থাও খারাপ হয়ে যায়। অন্যদিকে অফিসার বলে, সিসিটিভি ফুটেজগুলো পাওয়া গেছে কি? তখন কনস্টেবল বলে, স্যার আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, কোনো ফুটেজই জোগাড় করতে পারলাম না। ঋষি তো সত্যিটা শুনে অবাক হয়ে যায় যে এতদিন ধরে নাকি সিসিটিভি বন্ধ ছিল, খারাপ হয়ে পড়েছিল, সব কিছুকে এখন অনেকেই ডাউট করছে। এর মধ্যেই জ্যোতির অবস্থা দেখে তখনই টেনশন করতে থাকে ঋষি নিজেও, আর বলে, টেনশন করো না, তোমার দিদি একদম সুস্থ হয়ে যাবে। এখন তো হসপিটালে নিয়ে এসেছো, এখনই ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। নিশার এই অবস্থা দেখে ভানুও অনেক বেশি চিন্তা করতে থাকে, যা দেখার পর কাকিমণির সন্দেহ আরও বাড়তে থাকে, কিন্তু ভানু সেটা বুঝতে দেয় না। এরপরেই ঋষি বলে, চিন্তা করো না জ্যোতি, তোমার দিদি সুস্থ হয়ে যাবে। এরপরেই ডাক্তার বলে ব্লাড দিতে হবে। তখনই উজি বলে, আমি দিতে পারবো, আমার আর আমার দিদির ব্লাড গ্রুপ সেম। ডাক্তার বলে, ব্লাড ব্যাংকের সাহায্য নিচ্ছি, যখন দরকার পড়বে তখন নেব। ঋষির এই সাহায্য নিতে গিয়ে উজি বুঝতে পারে যে দিদি তুই যতক্ষণ না সুস্থ হচ্ছিস আমাদের চরমতম শত্রুর সাহায্য নিতে হচ্ছে আমাকে।